নমস্কার, দেখছেন ফোর্থ পিলার উইথ দ্য পিপল। আমি সোফিয়া। 26শে সেপ্টেম্বর ভারতীয় বায়ুসেনা থেকে বিদায় MiG-21 এর। 60 বছরেরও বেশি সময় ধরে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে MiG-21। আমরা জানি 65-র ভারত পাকিস্তান যুদ্ধে, 71-এর বাংলাদেশ পাকিস্তান যুদ্ধে এবং কার্গিল যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে MiG-21। আমাদের আজকের আলোচনায় ফিরে দেখা MiG-21 এর ভূমিকা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন রিটায়ার্ড অনুপম ব্যানার্জি। কার্গিল যুদ্ধে উনি অংশ নিয়েছেন এবং উনি এয়ারফোর্সের স্পোক্স পারসন ছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র জার্নালিস্ট সুজন দত্ত। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। সুজন দা, যেরকম আমরা আজ MiG-21 এর ভূমিকা ভারতীয় বায়ুসেনায় সেই বিষয়টি ফিরে দেখব। গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি, আপনি আপনার অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সঙ্গে। একটু বলে নিই, গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জিকে আমি চিনতাম এয়ারফোর্সের স্পোক্স পারসন, মুখপাত্র হিসেবে। উনি MiG-27 এর স্পেশালিস্ট, কিন্তু MiG-21ও উড়িয়েছেন। কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন। মান্থো ঢালো বলে একটা টার্গেটে, পাহাড়ের ওপরে একটা উপত্যকা, উনি তাতে রেড করেছিলেন। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি আজকে আমাদের বলবেন MiG-21 এর বিশেষত্ব। MiG-21 at its maximum ইন্ডিয়ান এয়ারফোর্স কমব্যাট ফ্লিটে প্রায় 870টা ছিল একটা সময়। আগামীকাল শেষ দুটো MiG-21 লাস্ট সর্টি নেবে। সম্ভবত ইন্ডিয়ান এয়ারফোর্স চিফ এয়ার চিফ মার্শাল অমনপ্রীত সিং একটাকে ওড়াবেন। আমরা একটু গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জির কাছে শুনি। কালকের যে সময়টা MiG-21 শেষবার উড়বে, আমার মনে হয় ইন্ডিয়ান এয়ারফোর্সের এমন কোনো ফাইটার পাইলট নেই যার চোখের কোনা একটু চিকচিক করবে না। কারণ আমার মনে হয় না এমন কমই ফাইটার পাইলট আছেন ইন্ডিয়ান এয়ারফোর্সে যারা কোনো না কোনো ভাবে MiG-21 এর সঙ্গে যুক্ত ছিল। MiG-21 একটু বলে নি, 1962-তে ইন্দো চায়না ওয়ারের ঠিক পরেই এটা ইন্ডাক্ট হয়। আর যেহেতু এটা ইন্ডিয়ান এয়ারফোর্সের বলতে পারেন ফার্স্ট নন ওয়েস্টার্ন অরিজিন এয়ারক্রাফট ছিল এবং ফার্স্ট সুপারসনিক জেট ছিল। ইন্টারেস্টিংলি যে প্রথম স্কোয়াড্রন যেটা ফর্ম করা হয় 28 স্কোয়াড্রন, ওদের নাম দেওয়া হয় ফার্স্ট সুপারসনিক। অ্যান্ড এই আইকনিক নামটা কিন্তু তারা সবসময় রেখেছে। পরে দে শিফটেড ওভার টু MiG-29, this is even first supersonic. That is how important is MiG-21 for Indian Air Force. একটা এরা স্টার্ট করেছিল। আর 1965 এর যুদ্ধে আমি যতদূর জানি আমাদের কাছে একটি স্কোয়াড্রন ছিল এবং তখনও ইন্ডাকশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়নি। তো 65 ওয়ারে অ্যাকচুয়ালি MiG-21 পার্টিসিপেট করেছিল, দো ইট টুক পার্ট ইন দ্য অপারেশন, বাট সেইভাবে যে বাকি এয়ারক্রাফটের তুলনায় ইট ওয়াজ নট আউটশাইনিং। কিন্তু 1971 ওয়ার is the moment of glory for MiG-21. কারণ MiG-21 যে আইকনিক রেড সবাই বলে থাকে, গভর্নর হাউস ইন ঢাকা, এবং এই গল্পটা আমি শুনেছি এমন কিছু ভেটারেন পাইলটের থেকে যারা এই রেডে অংশগ্রহণ করেছিলেন। এখনো শুনতে গেলে গায়ে কাঁটা দেয়। তাদের কাছে সেভাবে কোনো, আমি শুনতে পাচ্ছি না। না, আপনি বলুন। হ্যাঁ, মানে আমি যেটা শুনেছি যে ওদের কাছে অ্যাকচুয়ালি প্রপার ম্যাপও ছিল না এবং ওরা প্রিসাইজ অ্যাটাক করে। 1971 আওয়ারে MiG-21 অনেক কিছু করেছে, কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেটা খুব আইকনিক হয়। আপনি একটা দেশের পাওয়ার সেন্টারে, আপনি একটা ইম্পর্টেন্ট মিটিং চলার সময় আপনি সেখানে স্ট্রাইক করছেন। আই থিঙ্ক দ্যাট ওয়াজ এন্ড অফ দ্য পাকিস্তানি এয়ারফোর্সেস ক্যাম্পেইন। এবং তাছাড়াও 1971-এ আমি নিজে যে স্কোয়াড্রনে ফ্লাইং করেছি, 101 স্কোয়াড্রন, it got its name of Falcons of Chamba and Akhnur. It was one of the highest decorated squadron. In fact, the commanding officer তখন ছিলেন Madhavendra Banerjee. He was another Banerjee. So this was an iconic aircraft. আর 1999-এ আপনারা জানেন যে আমি MiG-27 এ ছিলাম,
কিন্তু MiG-21 এয়ারক্রাফট বিভিন্ন রোলে পার্টিসিপেট করে। এবং আমার যে আপনি যে ফেমাস শটিটার কথা বলছিলেন, মুনতাদাল স্ট্রাইক, যেখানে কোঅর্ডিনেটর আহুজা had to eject because of being shot. So he was also in a MiG-21 Type 96 aircraft. But তারপরে MiG-21 stirred the tide এবং they took part in the entire Kargil operation. In fact, আমাদের একজন ভূতপূর্ব বায়ুসেনাধ্যক্ষ চিফ মার্শাল ধানোয়া, উনি 17 স্কোয়াড্রনের সিও ছিলেন এবং he also took part in that operation. এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যখন আমি ভারতীয় বায়ুসেনার স্পোক্স পার্সন 2019-এ, আপনারা সবাই জানেন MiG-21 did something which was unbelievable. একটা 1970s vintage aircraft, even thinking of shooting down an F-16 is a stretch of imagination, but it actually did. Abhinandan became very famous. So I think MiG-21 যতদিন এয়ারফোর্সে ছিল, it has proved as the mothership for all the fighter pilots. কথায় বলা হতো যে MiG-21 যে ফ্লাই না করেছে, সে অ্যাকচুয়ালি বোধহয় তার ব্যাপটিজম বাই ফায়ার যে কথাটা হয়, সেটা বোধহয় হয়নি। কেন আমরা ধীরে ধীরে বলবো। আর যদি কিছু জানতে চান MiG-21 এর সম্বন্ধে, আমি হয়তো কিছু মিস করে গেছি সজনদা। ইউ আর আই মিন ইউ আর নট অনলি আ জার্নালিস্ট, ইউ আর আ হিস্টোরিয়ান। আপনি সবকিছু জানেন, আমি যদি কিছু ভুলে গিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, আপনি আগে MiG-21 উড়িয়েছেন, তারপরে কি MiG-27 এ কনভার্ট করেছেন? হ্যাঁ, কারণ আপনি যখন প্রথম MiG-21 উড়ান, আপনি আমায় বলছিলেন সিরসাতে, আপনার সেই অভিজ্ঞতাটা বলুন। তো অ্যাকচুয়ালি আগে কি হতো যে যখন আপনি এয়ারফোর্স একাডেমিতে ট্রেন করলেন এবং করার পর একটা ট্রাইফিকেশন বোর্ড হতো। আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখি, এয়ারফোর্স একাডেমি হচ্ছে হায়দ্রাবাদ, দুন্ডিগলে। আপনি সেখানে পাসিং আউটের পরে আপনি কমিশন হলেন অ্যাজ এ পাইলট অফিসার। তখন ট্রান্সপোর্ট, হেলিকপ্টার আর ফাইটার্সের ডিভিশন হয়ে যেত। এবং ফাইটারে যারা যেত তারা মোস্টলি মফটু বলে একটা ইউনিটে যেত, সেটা হচ্ছে তেজপুরে, মিগ অপারেশনাল ফ্লাইং ট্রেনিং ইউনিট। সেটা ছিল ফাইটার পাইলটদের আতুর ঘর বলতে পারে। সেখানে প্রথমবার আপনি একটা সাবসনিক কিরণ ট্রেনার জেট থেকে বা ইস্কারা থেকে আপনি একটা সুপারসনিক জেট, ইউজ টু বি আ হিউজ লিফট অন দোজ ডেজ। কারণ তখন কিন্তু আমাদের অ্যাডভান্স জেট ট্রেনার হকের মতো ছিল না, যারা ট্রানজনিক রেজিমে ফ্লাই করতো, মানে একটা গ্র্যাজুয়াল স্টেপ বাই স্টেপ। আমরা কিন্তু সোজা কিরণ, যেটা খুব অনেক স্লো স্পিড MiG-21 থেকে, সেখান থেকে আমরা সুপারসনিকে যেতাম। এবং ডিফারেন্সটা এই ধরুন, একটা MiG-21 এর ল্যান্ডিং স্পিড হচ্ছে 330 কিলোমিটার পার আওয়ার, which was huge jump. তবে আমি কিন্তু আর এই যে মফটু ইউনিটটা, এটা ছিল MiG-21 টাইপ 77 বা FL। এটা সব থেকে ওল্ডেস্ট ভ্যারিয়েশন ছিল। কিন্তু আমাদের সময় আমাদের কিছু পাইলটকে আমাদের ডাইরেক্ট পাঠানো একটা MiG-21 টাইপ 96 বা MiG-21 M স্কোয়াড। MiG-21 টাইপ 96 MiG-21 M ও বলে, আবার MiG-21 ML ও বলে কিছু কিছু ডিফারেন্সের জন্য। তো আমার হাতে খড়ি ফাইটার ফ্লাইং হয়েছিল MiG-21 টাইপ 96 এ সিরসাতে। তো আপনি জানেন সিরসা হরিয়ানা রাজস্থানের বর্ডারের কাছে। এবং আমি এখনো ভুলতে পারবো না মাই লাভ অ্যাট ফার্স্ট সাইট উইথ MiG-21। আমি ডিসেম্বর 92-তে কমিশন হই এবং আমাদের ইমিডিয়েটলি সিরসায় পাঠানো হয়। এবং অন আ ভেরি ফগি আর্লি মর্নিং, কারণ আমাদের জানেন এয়ারফোর্সের ওয়ার্কিং আওয়ার্স স্টার্টস অ্যাবাউট 6:37, উই রিপোর্টেড টু আওয়ার স্কোয়াড্রন। এবং একজন সিনিয়র পাইলটের সঙ্গে আমাদের টারম্যাকে নিয়ে যাওয়া হলো। এবং সেই ফগি মর্নিংয়ে অতগুলো MiG-21 লাইন করে টারম্যাকে দাঁড়িয়ে আছে, সেই সাইটটা বোধহয় আমি কোনোদিন ভুলতে পারবো না। দে লুক সো বিউটিফুল। অ্যান্ড মনের মধ্যে একটা ভয়ও ছিল, কারণ উই নিউ MiG-21 ইজ আনফরগিভিং। কারণ প্রত্যেক এয়ারক্রাফটেরই একটা লেজেন্ড থাকে, সেই লেজেন্ডটা কিন্তু মুখে মুখে ট্রান্সমিট হয়। এবং MiG-21 এর লেজেন্ড ছিল যে MiG-21 ওয়াজ আনফরগিভিং। MiG-21 এমন একটা প্লেন যেটা you will enjoy flying, but you can't take chances with it. You have to be, and
that is why MiG-21 ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রথম সুপারসনিক প্লেন, তো correct MiG-21 প্রথম সুপারসনিক plane. faster than the speed of sound. Yes, faster than the speed of sound. And Two times the speed of sound. it could fly at twice the speed of sound. Yeah, that's right. But আমার মনে হয় MiG-21 was not difficult because it flew so fast. Because handling a MiG-21 at low speed সেটা অনেক ট্রিকি ছিল। কেন? কারণ আপনি যদি MiG-21 এর শেপটা দেখেন, আপনি প্রবাবলি পুরো ওয়ার্ল্ডের এভিয়েশন হিস্ট্রিতে এই শেপের আর কোনো এয়ারক্রাফট দেখবেন না। আমরা সরি একটু ইন্টারাপ্ট করলাম, আমরা এই শোতে ইন্ডিয়ান এয়ারফোর্সের করা একটা ছোট্ট ক্লিপ দেখাবো, কিন্তু আপনি একটু MiG-21 এর শেপটা দেখবেন। সামনে ছুচনো নাক, সেই নাকের চারপাশে গোল এয়ার ইনটেক যাকে বলে, আর তার উইংস গুলো হচ্ছে যাকে বলে ডেল্টা উইং। পরে অনেক ডেল্টা উইং প্লেন বেরিয়েছে, ডেল্টা মানে ডি শেপের থেকে ডেল্টা। এবং এত ছোট ডেল্টা উইং আর কোনো এয়ারক্রাফটে ছিল না। এত ছোট ডেল্টা উইং নয়। 1963 যখন MiG-21 ভারতীয় বায়ুসেনায় ইন্ডাক্ট করে, পরে MiG-21 এর অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সেই সময় ইট ওয়াজ স্টেট অফ দি আর্ট। এবং মনে রাখতে হবে এইটা হচ্ছে ইট ইজ আ কোল্ড ওয়ার প্রোডাক্ট। 1950s এ মিকোয়ান, গুরেভিচ ডিজাইন ব্যুরো ইউএসএসআর এর, সোভিয়েত রাশিয়া, তারা এই প্লেনটাকে ডিজাইন করেছিল মেনলি ওয়েস্টার্ন ব্লকের, মেনলি আমেরিকান বোধহয় F4 ফ্যান্টম 2 কে টেক অন করার জন্য। কিন্তু পরে MiG-21 এর অনেক ডেভেলপমেন্ট হয়েছে, বিশেষ করে ইন্ডিয়ান এয়ারফোর্সে আসার পরে তার অনেক মডিফিকেশন হয়েছে এবং কিভাবে ব্যবহার করা হয়েছে সেটা মানে আমরা পরে দেখছি। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি, আরেকটা বিষয় আছে, সুজনদা যেটা বললেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, MiG-21 কিন্তু আমরা মাঝে মাঝেই শুনেছি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, এবং MiG-21 বন্ধ করার জন্য একটা আন্দোলনও ছিল। অনেকে বলতেন ফ্লাইং কফিন, এরকম ট্যাগও তো পড়েছে MiG-21 এর উপর। হ্যাঁ, আনফরচুনেট। কিন্তু আমি একটা কথা বলি, আমি যেটা এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম যে MiG-21 কেন ডিফিকাল্ট ছিল। কারণ MiG-21 এর যে শেপটা সুজনদা যেটা বললেন, ইট ওয়াজ ডিজাইন ফর আ পার্টিকুলার মোটিভ। মোটিভটা কি ছিল? ইট ইজ টু ক্লাইম্ব ভেরি ফাস্ট অ্যাট অ্যান হাই অল্টিটিউড, ইট ইজ টু ইন্টারসেপ্ট অ্যান্ড কাম ব্যাক। কারণ কোল্ড ওয়ারের সময় আপনি জানেন দেয়ার ইউজ টু বি রেকনেসেন্স এয়ারক্রাফট কামিং ইন টু রাশিয়ান টেরিটরি, ভাইস ভার্সা ইউজ টু হ্যাপেন। So MiG-21 was designed to very quickly go, intercept, fire its weapon and come back. সেজন্য কিছু কিছু জায়গায় কিন্তু একটা কম্প্রোমাইজ করা হয়েছিল। এবং যখন এই ধরনের একটা শেপ হয়, এয়ারক্রাফট ডিজাইনে কিন্তু সবসময় ইটস আ ম্যাটার অফ যে আপনি কিছু কিছু কম্প্রোমাইজ কোথাও করতে হবে। ইউ ক্যানট হ্যাভ বেস্ট অফ এভরিথিং। MiG-21 এ যেটা কম্প্রোমাইজ করা হয়েছিল ফর দ্যাট হাই স্পিড ওয়াজ লো স্পিড ক্যারেক্টারিস্টিকটা একটু ডিফিকাল্ট ছিল। কারণ একটা সার্টেন লো স্পিডে তার নিচে MiG-21 যদি ফ্লাই করতো, তো যে এয়ারক্রাফটের যে ড্র্যাগ যেটাকে বলে, আপনি তো এয়ারক্রাফট একটা লিফট থাকে যেটা উপরের দিকে থাকে এয়ার মানে এরোফয়েলের জন্য, এবং তার জন্য একটা কাউন্টার প্রোডাক্ট তৈরি হয়, সেটাকে বলে ড্র্যাগ। একটা লো স্পিড, একটা সার্টেন অ্যাঙ্গেল অফ অ্যাটাক, যেটা এয়ারক্রাফটের মানে রিলেটিভ টু দ্য এয়ার ফ্লো যে সেটাকে অ্যাঙ্গেল অফ অ্যাটাক বলে, ড্র্যাগটা এতটা বেড়ে যেত যে সেটা ফুল পাওয়ারের সাথে কাউন্টার করা যেত না। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ক্যারেক্টারিস্টিক অফ MiG-21। আর আমরা কেন বলি যে MiG-21 ওয়াজ ব্যাপটিজম বাই ফায়ার? কারণ MiG-21 এ কিন্তু কোনো অটো পাইলট ছিল না, কোনো ফ্লাই বাই ওয়্যার ছিল না। ধরুন আজকের দিনে বহু এয়ারক্রাফট ডিজাইন আছে যেগুলো হয়তো ডিফিকাল্ট ডিজাইন, কিন্তু পাইলটদের অ্যাসিস্ট করার জন্য সেখানে ফ্লাই বাই ওয়্যার থাকে। তার মানে কি, পাইলট একটা ইনপুট দিল, কিন্তু এয়ারক্রাফটের কম্পিউটার যদি বুঝে নেয় এই ইনপুটে এয়ারক্রাফট ক্যান রিচ a dangerous flying envelope, it doesn't allow the pilot to do that maneuver. But that was not the case with MiG-21. MiG-21 আপনি যা করাতে চান সে তাই করবে, আর আপনি যদি মিসহ্যান্ডেল করেন, it will say sorry I can't take you to this much and it will probably flick. So আমার মনে হয় যে it is wrong to say that MiG-21 was dangerous. MiG-21 was unforgiving for unprofessional flying. তবে পরের দিকে there were issues, কারণ একটা এয়ারক্রাফট যখন 65 বছর ধরে ফ্লাই করছে বা ধরুন 60 বছর ধরে, there are wear and tear of the aircraft,
Indian Air Force had a very, very good maintenance ethics and ethos. But having said that, finally it's a machine. It's an old machine. আপনারা সবাই গাড়ি চালান, আপনারা জানেন। মানে যে ধরনের, আপনাকে একটু থামাচ্ছি, যে ধরনের দুর্ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হিউম্যান এরার গুলোই বেশি রয়েছে। কারণ একটা খুব বড় জিনিস হচ্ছে MiG-21 কাদের জন্য ছিল? MiG-21 ওয়াজ ফর টিচিং টোটাল ইয়াং পিপল। আমি এটা বলছি না যে সিনিয়র পাইলটদের অ্যাক্সিডেন্ট হয়নি, হয়েছে। অ্যাক্সিডেন্ট সব এয়ারক্রাফটেরই হয়। আজকের দিনে আপনি বেস্ট অফ দ্য এয়ারক্রাফট তারও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু MiG-21 এর রেট যদি আপনি দেখেন, রেটটা কিন্তু আপনি যদি পুরো ফ্লাইং, এটা যে 60 বছর ফ্লাইং করেছে সেটা কম্পারিজন করেন, তাহলে হয়তো আপনি ইট মাইট নট বি অ্যাজ ব্যাড। কারণ আপনাকে বলা হয় কত হাজার ঘন্টায় কটা অ্যাক্সিডেন্ট হয়েছে। MiG-21 যত হাজার বা লাখ ঘন্টা ইন্ডিয়ান এয়ারফোর্সে ফ্লাই করেছে, তার তুলনায় যদি অ্যাক্সিডেন্ট ধরেন, হয়তো অ্যাক্সিডেন্ট রেট খুব একটা ডিফারেন্ট হবে না খুব বড় এয়ারক্রাফটের থেকে। কিন্তু লেটার হাফ অফ দ্য মানে যে ফ্লাইং এর যে টুয়ার্ডস দ্য লাস্ট 20 ইয়ার্স, প্রথম কথা সোশ্যাল মিডিয়া ফোকাস এবং যে আপনার এয়ারক্রাফটের নাম্বার অফ অ্যাক্সিডেন্টস ওয়ার মোর, তার জন্য হয়তো ইট আর্ন দ্য ব্যাড নেম। আর অনেক সময় কি হয়, বিকজ দের ইজ এ নিড ফর আ নিউ এয়ারক্রাফট, so there was a pressure thing also on the government that we need to have new aircraft. But as a MiG-21 pilot, I will say that I never felt unsafe flying it, but I was always very careful. I mean, this aircraft will not forgive me if I manhandle it. But at the same time, we used to call it a racing car, because the way you could throw around this aircraft, I don't think any other fighter of its generation or even in today's generation, it can be thrown around in that way. And I know I'm talking about MiG-29, Su-30, but it was like an arrow. You are actually flying like an arrow in the air. It had its different thrill. MiG-21 এর অ্যাক্সিডেন্ট কি অবশ্য সিনেমাও হয়েছে, আমির খানের রং দে বসন্তি, কিন্তু সেটা বাদে একটু বুঝিয়ে দেওয়া উচিত MiG-21 টা কিন্তু এসেনশিয়ালি সিঙ্গেল পাইলট সিঙ্গেল ইঞ্জিন। আজকেকার সুখয় বা রাফাল প্লেনের মতো নয় যার দুটো করে ইঞ্জিন। ট্রেনার ভার্সনে মানে যখন গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি হয়তো প্রথম সর্টি উড়েছেন, উনি বোধহয় ওনার ইনস্ট্রাক্টরের সঙ্গে, সেই ট্রেনার ভার্সনে দুটো ককপিট, মানে ইনস্ট্রাক্টর একটাতে বসতেন আর ট্রেনি যে তিনি একটাতে বসতেন। কিন্তু সিঙ্গেল ইঞ্জিন ফাইটার্স, সিঙ্গেল ইঞ্জিন প্লেনস আর riskier, আমি বলছি না যে অলওয়েজ রিস্কি, আর রিস্কিয়ার দেন টুইন ইঞ্জিন এয়ারক্রাফট। অ্যান্ড বিশেষ করে ওই স্পিডে MiG-21 ল্যান্ড করছে, যেটা অনুপম বলল, 320-330 কিলোমিটার পার আওয়ার স্পিডে। আপনি যদি ধরুন দিল্লি কলকাতা রাজধানী এক্সপ্রেস, তার টপ স্পিড হচ্ছে 140 কিলোমিটার পার আওয়ার। এইটা তার দ্বিগুণ স্পিডে শুধু ল্যান্ডই করছে, বলে সেটা হ্যান্ডলিং করে। ফাইটার ফ্লাইং ইজ এনি কেস রিস্কি, ফাইটার ফ্লাইং ইজ এনি কেস ইট ডিমান্ডস দ্য বেস্ট অফ হিউম্যান এবিলিটিস, ফিটনেস, অ্যালার্টনেস, স্প্লিট সেকেন্ড ডিসিশন নেওয়ার ক্ষমতা। কিন্তু ওই স্পিডে সেই ডিমান্ডগুলো আরো বেড়ে যায়। আর একটা জিনিস যে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফটের যেটা একটা প্রবলেম, যে যদি কোনো বার্ড হিট হয়, কারণ আপনি যদি দেখেন MiG-21 এ বহু এয়ারক্রাফট কিন্তু বার্ড হিট উই হ্যাভ লস্ট, তাতে যেহেতু কোনো সেকেন্ড ইঞ্জিন নেই, একটা ইঞ্জিন চলে যাওয়া মানেই আপনার কিন্তু, আর MiG-21 যেহেতু এমন একটা ডিজাইন যেখানে গ্লাইড ক্যারেক্টারিস্টিক্স ওয়ান দ্য ইঞ্জিন ইজ গন ওয়াজ ক্লোজ টু জিরো, কারণ ইট ওয়াজ লাইক আ ফলিং ব্রিক। কারণ আপনার যেহেতু উইং স্প্যানটা খুব বেশি নয়, নো চান্স অফ গ্লাইডিং ইট ডাউন এনিথিং। তো সেই জন্য উই লস্ট মেনি এয়ারক্রাফট টু বার্ড হিটস, সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট বার্ড হিট। আর MiG-21 এর যে এয়ার ইনটেকটা সেটা একদম নাকের সামনে ছিল। তো চান্সেস অফ আ বার্ড হিট কম্পেয়ার টু আদার এয়ারক্রাফট, যার ধরুন পেটের নিচে ইঞ্জিন ইনটেক থাকে বা সাইডে থাকে, তাদের থেকে একদম ফ্রন্টাল অ্যাসপেক্টে ইঞ্জিনটা থাকা ওয়াজ মোর প্রবাবল। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি, এই যে আমরা জানি বালাকোট স্ট্রাইকের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল MiG-21 এর, এমনকি অপারেশন সিন্দুরের সময়ও অ্যালার্ট রাখা হয়েছিল এরকম খবর শুনলাম। সেক্ষেত্রে MiG-21 এই মুহূর্তে কি তার যে অবসর ঘোষণা হলো, আধুনিক এই মুহূর্তে যে সমস্ত এয়ারক্রাফট যেগুলো উঠে আসছে, যে সমস্ত, তার তুলনায় কি অনেক পিছিয়ে পড়ছে প্রযুক্তিতে? না দেখুন, MiG-21 এর একটা মিড লাইফ আপগ্রেড হয়,
MiG-21 এর একটা মিড লাইফ আপগ্রেড হয়। MiG-21 Biz was the last Russian aircraft which came in. Biz actually I think যতদূর আমার মনে পড়ছে রাশিয়ান একটা মানে হচ্ছে লাস্ট অফ দ্য সিরিজ। এবং ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের যে আপগ্রেডেশন প্ল্যান ছিল তাতে তেজাসের আসার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু হ্যাভ যেটা ধরুন রাফাল ইউরোফাইটার আপনারা জানেন যে এমআরএলস যেটা ছিল সেটা it didn't work out, so Air Force had no choice but to continue to fly MiG-21, but Air Force realized that আমরা তো ওই পুরনো প্রযুক্তির এয়ারক্রাফটকে ফ্লাই করতে পারবো না, কারণ নতুন এয়ার কমব্যাট ডিমান্ডস নিউ ওয়েপন, নিউ রেডার। তো MiG-21 এর একটা ইন্ডিজেনাস আপগ্রেড হয়। সেই আপগ্রেডের পর যে প্লেনটা নাম হয় সেটার নাম ইন্ডিয়ান এয়ারফোর্স দিয়েছিল MiG-21 Bison। ইট হ্যাড ভেরি মডার্ন কোকীয় রাডার এবং যে মডার্ন R-73 R-77 এই মিসাইলগুলো এর সঙ্গে ইন্টিগ্রেট করা হয়। এগুলো কি এয়ার টু এয়ার মিসাইল? এয়ার টু এয়ার মিসাইল এবং এয়ার টু গ্রাউন্ডের জন্য ইউ হ্যাড দ্য প্রিসিশন গাইডেড মিসাইল। ইনফ্যাক্ট MiG-21 after the upgrade became a very potent platform. হ্যাঁ, মানে ক্যারেজ ক্যাপাসিটি হয়তো তার সুখয় 30 মতো ছিল না, হয়তো MiG-29 এর মতো ছিল না, কিন্তু যতটা তার ক্যারেজ ক্যাপাসিটি তাতে যতটা সম্ভব তাকে আপগ্রেড করা হয়েছিল এবং আপগ্রেড করার পর ইট রিয়েলি পারফর্ম ভেরি ওয়েল। ইনফ্যাক্ট অভিনন্দন যে এয়ারক্রাফটটাই ছিল দ্যাট ওয়াজ দ্য MiG-21 Bison এবং ইট হ্যাড আ ভেরি লং রেঞ্জ মিসাইল, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল, যেটা কিন্তু আমাদের পুরোনো এয়ারক্রাফটগুলি ছিল না। তো MiG-21 কে সময়োপযোগী করে তোলা হয়েছিল। কিন্তু ধরুন আপনার একটা মারুতি 800 আছে, সেটাকে আপনি সময়োপযোগী করে তাতে কিছু এভিয়নিক সিস্টেম লাগালেন, কিন্তু আপনি তো সাইজটা বাড়াতে পারবেন না। ইউ ক্যানট কম্পেয়ার ইট উইথ আ লেটেস্ট সিরিজ BMW। So similarly, there was a limitation up to which you could upgrade. Our Indians, they can actually be very, very creative. So MiG-21 was actually upgraded very creatively. এবং it had this legendary story. বহু টেস্ট পাইলটের সঙ্গে গল্প হয়েছে how we actually, as we progressed, we kept on adding things and it became a very, very potent weapon platform, including ধরুন আমাদের যে পুরনো রেডার ওয়ার্নিং রিসিভার সেগুলো ছিল। ইট হ্যাড ইট তারান বলে ওদের ফার্স্ট indigenous radar warning receiver that was there. So it had a very, very contemporary, I will not say most modern avionics suite, contemporary avionics suite with the best possible upgrade possible for that platform. And that's why it could serve for another 10 to 15 years. Plan was initially the 10 বছর ফ্লাই করবে, কিন্তু আমি যেটা বললাম যে তেজাসের ইন্ডাকশন এতটাই ডিলে হয়ে গেছিল কারণ তেজাস ওয়াজ ডিজাইন টু রিপ্লেস দ্য MiG-21। কারণ MiG-21 এয়ারক্রাফটকে ডিজাইন, কিন্তু তেজাস এখনো পর্যন্ত আমাদের কাছে দুটো স্কোয়াড্রনই আছে এবং থার্ড স্কোয়াড্রন আসছে। আমি যখন পাইলট অফিসার ছিলাম তখন থেকে আমি শুনছি তেজাস ইন্ডাকশন হবে, আমি রিটায়ার করে গেছি। So you can imagine the kind of delay that happened in the Tejas program. এয়ারফোর্সের কাছে কোনো চয়েস ছিল না, and we know that we are not a very rich country that will demand and things will come. So Air Force did best, and আমার মনে হয় ধরুন আপনার বাড়িতে আপনার কাছে একটা বড় কম্পাউন্ড আছে, আপনার কাছে হয়তো সবকটা গার্ডের কাছে আপনার কাছে একটা কার্বাইন দেওয়া সম্ভব নয়, বাট আপনি যদি কিছু গার্ড হুইসেল দিয়ে এবং হাতে একটা লাঠি নিয়ে দাঁড় করিয়ে দেন, at least he will give you some protection, some early warning. I will not exactly compare, but it is something like this, that you did best what it could do. কতগুলো জিনিস একটু জানানো উচিত। ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার স্কোয়াড্রনস, কমব্যাট ফ্লিট যেটা, ইন্ডিয়ান এয়ারফোর্সের অনেক রকমের প্লেন আছে, ট্রান্সপোর্ট আছে, হেলিকপ্টার আছে। উই আর টকিং স্পেসিফিক্যালি অ্যাবাউট ফাইটার ফ্লিট। এক একটা স্কোয়াড্রনে 16 থেকে 18টা, তাই তো, প্লেন থাকে, ফাইটার প্লেন থাকে, 20টার মতো ট্রেনার্স নিয়ে 20টার মতন থাকে। ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিজায়ার্ড স্কোয়াড্রনস, কমব্যাট স্কোয়াড্রন স্ট্রেংথ ইজ 42 স্কোয়াড্রনস। কিন্তু আমরা এখন 30-এর কাছাকাছি, 30-এর ঘরে বোধহয় এসে গেছি। কালকের পরে একটু নিচে হয়ে যাবে, কালকের পরে আর একটু নিচে হয়ে যাবে। এর একটা কারণ হচ্ছে আমাদের পুরনো এয়ারক্রাফটকে আমরা যত তাড়াতাড়ি রিটায়ার করছি তার কম স্পিডে আমরা নতুন ফাইটার প্লেন কমব্যাট ফ্লিটে অ্যাড করতে পারছি। এবং কালকের পরে এটা
আমাদের একটা ট্রেডিশনাল এজ আছে ওভার, ফর এক্সাম্পল পাকিস্তান, that the air force has always been larger and more capable than the Pakistan Air Force. কিন্তু এখন আমাদের স্কোয়াড্রন, যদিও পাকিস্তান এয়ারফোর্সের থেকে বেশি থাকবে, তার কাছাকাছি চলে আসার একটা সম্ভাবনা। ওই কেসি নাগের একটা খুব ফেমাস অঙ্ক ছিল না, যে একটা চৌবাচ্চা থেকে একটা স্পিডে জল বেরোচ্ছে এবং ওপরে ঢালা হচ্ছে, কতক্ষণে চৌবাচ্চাটা ভরবে। আমার সার্ভিস ক্যারিয়ারে তো আমি চৌবাচ্চাটা ভরতে দেখলাম না। আশা করা হচ্ছে যে হয়তো বাই দ্য টাইম আই লিভ দিস আর্থ চৌবাচ্চাটা হয়তো ভরে যাবে। বাট ইয়েস, ইউ আর রাইট, এয়ারফোর্সের জন্য ইটস নট আ ভেরি ইজি সিচুয়েশন, কারণ পাকিস্তান হ্যাজ টু ডিফেন্ড আ লিমিটেড এয়ার স্পেস। We have to defend a huge amount of airspace. We have আমাদের পাকিস্তান বর্ডার আছে, চায়না বর্ডার আছে, the entire maritime domain is there, প্রায় 8,000 কিলোমিটারের মতো আমাদের কোস্ট লাইন। তো আমাদের এই স্কোয়াড্রন স্ট্রেংথটা কিন্তু একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এটা কোনো আরবিট্রারি ফিগার না। এটা আপনার কতটা এরিয়া ডিফেন্ড করতে হবে, তাদের কমব্যাট রেডিয়াস কতটা, তাদের ওয়েপন ক্যারেজ ক্যাপাসিটি কতটা, কি আপনাদের টার্গেট, তার ওপর একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে ডিসাইড করা হয়। তবে এটা বলে রাখা ভালো যে এই যে স্ট্রেংথটা ক্যালকুলেট করা হয়, এটা কিন্তু একটা টু ফ্রন্ট ওয়ারের জন্য। তার মানে আপনাকে যদি একসাথে আপনার নর্দার্ন এবং আপনার ওয়েস্টার্ন নেবার, ইউ হ্যাভ টু ফাইট আ ওয়ার টুগেদার, দেন দিস ইজ দ্য স্ট্রেংথ রিকোয়ার্ড। কিন্তু যদি আমাকে একটা প্র্যাকটিস করতে হয় তাহলে প্রবাবলি ইট ইজ সাফিসিয়েন্ট, কিন্তু উই ক্যান নেভার বি শিওর, কারণ এয়ার অ্যাটাক ক্যান হ্যাপেন এনি টাইম। তো এটা কখনোই পসিবল হবে না কোনো যে আপনি ইস্টার্ন বা সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে আপনি সব অ্যাসেট আপনি ওয়েস্টে করে দিলেন, আপনাকে কিছু অ্যাসেট ওখানে রাখতেই হবে, সাদার্ন ইন্ডিয়া রাখতেই হবে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইট ইজ ক্রিটিক্যাল যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব উই স্টার্ট ফিলিং আপ দিস স্ট্রেংথ। এবং যে পুরোনো এয়ারক্রাফট হয়ে যাচ্ছে, কারণ যে এয়ারক্রাফটগুলো আমরা আগেও দেখ করেছিলাম যে MiG 29 আপগ্রেড হয়ে গেছে, সুখয় 30 আপগ্রেডের সময় এসে গেছে, মিরাজ 2000 টু সাম এক্সটেন্ট আপগ্রেড হয়েছে। তো আমার মনে হয় যে পুরোনো এয়ারক্রাফট আপগ্রেড করে কন্টেম্পোরারি করা, যেমন ভাবে MiG 21 করা হয়েছিল, সেটা করা এবং নতুন এয়ারক্রাফট ইন্ডাকশন, হোপফুলি উই শুড বি এবল টু স্টার্ট স্টপিং দ্য কার্ভ অ্যান্ড স্টার্ট মুভিং আপওয়ার্ড। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি, সেক্ষেত্রে কি কি সম্ভাবনা রয়েছে বায়ুসেনার সামনে? কি কি ধরনের ফাইটার জেট ভবিষ্যতে ভারতীয় বায়ুসেনায় আসতে পারে, এরকম সম্ভাবনা কি রয়েছে? দেখুন, এয়ারক্রাফট আমাদের এয়ারফোর্সের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আমাদের এত ধরনের ফ্লিট আছে। ধরুন ফাইটারই ব্রিটিশ এয়ারক্রাফট হচ্ছে জাগুয়ার, ফ্রেঞ্চ এয়ারক্রাফট হচ্ছে মিরাজ এবং রাফাল, রাশিয়ান এয়ারক্রাফট কালকের পর থেকে খালি MiG 29 আর সুখয় 30। সো ইউ অলমোস্ট হ্যাভ এভরিথিং। এয়ারফোর্স ওয়ান্টস, আর আজকালকার দিনে লজিস্টিক্যাল ম্যানেজমেন্ট ইজ আ নাইটমেয়ার। আমার মনে হয়, এটা মাই পার্সোনাল ওপিনিয়ন, যেহেতু এয়ারফোর্সে রাফাল এয়ারক্রাফট অলরেডি আছে, এয়ারফোর্স ইজ অলরেডি ইউজ টু দ্যাট এয়ারক্রাফট, আমার মনে হয় রাফাল হ্যাজ আ গুড চান্স অফ রিপ্লেসিং। আমরা নিউজে পড়েওছি, আই ওয়ন্ট বি এবল টু সে মোর দেন হোয়াট ইজ দেয়ার ইন পাবলিক ডোমেন, কারণ এর থেকে বেশি আমি জানিও না। তবে আমার মনে হয় যেহেতু ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ আ হিউজ ইস্যু, উই শুড ফোকাস রাদার দেন বাইং এভরিথিং নিউ এগেন to have more number of one aircraft. That makes a lot of sense, কারণ আর যদি সেই এয়ারক্রাফট ইজ কম্পারেবল টু দ্য আদার এয়ারক্রাফট। আর there is a talk of fifth generation aircraft, stealth aircraft. আমার মনে হয় it is still a little far away, কারণ আজকের থেকে যদি কিছু প্ল্যানিং শুরু করেন সেটা হতে অনেক সময় লাগে। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং, আমাদের যে ইন্ডিজেনাস প্ল্যানিং, ধরুন তেজাসের Mark 1A followed by Mark 2 and followed by AMCA. AMCA has already finished its design and it should be AMCA হলো advanced medium combat aircraft, যেটার মধ্যে stealth feature থাকবে এবং it is supposed to be our answer to the 5+ generation fighter stealth feature এর সাথে। stealth এ যেখানে আপনার radar signature খুব কম, আপনার ওয়েপন গুলো একটা certain container মধ্যে থাকে যাতে you don't reflect too much of radar signature, that is definitely a way forward. কিন্তু কেউ যদি ভেবে থাকেন যে overnight we can start making indigenous and there is no need for a fighter from outside, that is not correct. কারণ as you build up your cupboard to wear dhoti kurta, you also need some suits to go out for the party. So similar way you need to
manage your cupboard in such a way where you have immediate requirement বাড়িতে পড়ার কালকের জন্য and long term. তো আমার মনে হয় আত্মনির্ভরতা is good. We have to walk on that path. কিন্তু সেটার একটা টাইমলাইন আছে, সেই সময়টুকুর মধ্যে আমাদের স্ট্রেংথকে আমরা ডিপ্লিট হতে দিতে পারি না। MiG-21 চলে যাওয়ার পর আমার মনে হয় না ইমিডিয়েটলি নিয়ার ফিউচারে খুব তাড়াতাড়ি আর কোনো এয়ারক্রাফট ফেজড আউট হবে, কিছু সময় পাওয়া যাবে, ততদিনে তেজাসও আসা শুরু হয়ে যাবে। সো আই থিঙ্ক উই আর রিচিং দ্য লোয়েস্ট পয়েন্ট টুমরো, তারপর থেকে উই ক্যান অনলি গো আপ। আমরা আলোচনা শেষে চলে এসেছি। কি কি ইন্ডাকশন হতে চলেছে, যেটা অলরেডি কন্ট্রাক্ট করা আছে, সেটা হচ্ছে তেজাস এলসিএ 4 স্কোয়াড্রন নতুন করে। এখন এয়ারফোর্সের 2টো স্কোয়াড্রন আছে তেজাস, কিন্তু তেজাসের প্রোডাকশন রেট ইজ নট স্যাটিসফ্যাক্টরি। এই নিয়ে এয়ার চিফ এপি সিং কিছুদিন আগে ব্যাঙ্গালোরে HAL হিন্দুস্তান এরোনটিক্সকে খুব ক্রিটিসাইজও করেছিলেন। এটা হচ্ছে একটা তেজাস মার্ক 1 এর, কিন্তু আমাদের একটা ডিপেন্ডেন্স আছে, সেটা হচ্ছে এর ইঞ্জিনটা হচ্ছে GE404, যেটা আমেরিকান ইঞ্জিন। এখন মাত্র 3টে ইঞ্জিন এসে পৌঁছেছে, আরো ইঞ্জিন যতক্ষণ না আসছে প্লেনটা করা যাবে না, কারণ এই ইঞ্জিন ফিট করতে অনেক সময় লাগে। আর যেটার কথাবার্তা চলছে সেটা হচ্ছে 114 মাল্টি রোল কম্ব্যাট এয়ারক্রাফট, যেটা হচ্ছে রাফালের ক্লাসে। রাফালই হবে কিনা বলা যাচ্ছে না এখনই, কিন্তু রাফালের ক্লাসে। তো এইটা আমরা ইমিডিয়েটলি সামনে দেখতে পাচ্ছি যে এই নিয়ে কথাবার্তা চলছে। Correct. So that's why I said that এটা probably kalke we will reach the lowest point, after we will go up. But in which way I think the conversation was about MiG-21. We must all salute this magnificent bird, karon it did what it was inducted for: fight valiantly, stand up when the chips were down, and it trained generations of fighter pilots and stood the test of time. So my salute as a old MiG-21 pilot to the MiG-21. আমি কালকে চণ্ডীগড়ে থাকবো, আজকে বিকালে আমি যাচ্ছি চণ্ডীগড়। I couldn't have afforded to miss this. Air Chief Marshal AP Singh আমার instructor ছিলেন, and he's a very passionate test pilot. It will be great to see him as the Chief of Air Staff flying solo and bidding farewell to a fighter. I think that is also a very, very rare occasion. যেখানে একজন চিফ এত পুরোনো একটা এয়ারক্রাফটকে লাস্ট ফ্লাইং করে farewell দেবেন, I think that itself is another history. নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। তার মাঝেও আপনি সময় বার করে আমাদের সঙ্গে কথা বলার জন্য, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি এবং সুজন দা, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকদেরও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখলেন এবং আমাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। The roar will fall silent. The MiG-21 will be remembered forever.